স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবার আসরটা শুরু হচ্ছে 19 ডিসেম্বর থেকে, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে কিন্তু বিপিএলের 5টা দল কিন্তু ফাইনাল হয়ে গেছে। যেই দলগুলো আছে তারা কিন্তু নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিপিএলের বেশ কিছু সাইনিং নিয়ে আজকে আমি কথা বলবো। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগত। ধন্যবাদ। বিপিএলের সাইনিংটা কিন্তু জমে উঠেছে, বেশ কয়েকটা দল কিন্তু নিজেদের গুছিয়ে নিচ্ছে দারুণভাবে। আমি যদি বলি, এখানে ঢাকা ক্যাপিটালসে গত বছর খেলেছিলেন মুস্তাফিজুর রহমান, তিনি কিন্তু নতুন দলে নাম লেখাচ্ছেন। আপনি যদি সাইনিংটা রিভিল করতেন। মুস্তাফিজুর রহমান কিন্তু গতবার ঢাকা ক্যাপিটালসের প্রথম সাইন হিসেবে ছিল। এবার কিন্তু ঢাকা ক্যাপিটালস আরও অন্যান্য সাইনিং করছে। গতকাল কিন্তু আমরা দেখেছি যে সাইফ হাসানকে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে। এর আগে কিন্তু তাসকিন আহমেদের কথা হচ্ছিল, আজকে সেটা অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিয়েছে। ঢাকা ক্যাপিটালসের যেই সাইনিং কথা বলছিলেন যে মুস্তাফিজুর রহমান ছিলেন, এবার কিন্তু তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলবেন, এটা মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে। এবং মানে একটা সোয়াপ ডিলের মতো মনে করেন যে সাইফ হাসান আগে ছিল রংপুরে, তিনি ঢাকায় চলে গেছেন, ঢাকা থেকে এখন মুস্তাফিজুর রহমান রংপুরে আসছে। সো মুস্তাফিজুর রহমান বিপিএলের জন্য কিন্তু একটা বড় একটা নাম। এই নামটা আসলে যারা ড্রাফটের আগেই কিন্তু প্রত্যেকটা দল চায় যে এই নামটাকে আসলে নিজের দল করে নিতে। ড্রাফট কিন্তু এই চলতি মাসে 17 তারিখে হওয়ার কথা। সো তার আগেই আসলে দলগুলা যে 3টা ডাইরেক্ট সাইনিং করতে পারবে, সেই কাজটা কিন্তু তারা অলরেডি শুরু করে দিয়েছে। তার মধ্যে মুস্তাফিজুর রহমানকে রংপুর নিয়ে নিয়েছে। এবং এখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে রংপুর রাইডার্সের নিয়মিত যে অধিনায়ক নুরুল হাসান সোহান, তিনি আসলে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। এই ফ্র্যাঞ্চাইজিটার প্রায় ঘরের ছেলেই বলা চলে নুরুল হাসান সোহানকে। তিনি গ্লোবাল সুপার লিগ থেকে বিপিএলের বেশ কয়েকটা লাস্ট আসরে কিন্তু তিনি দলটার কিন্তু নেতৃত্বেও আছেন, ভালোও করছে, ফাইনাল পর্যন্ত যাচ্ছে, কিন্তু শিরোপাটা আসলে ধরে দেখা হচ্ছে না। তারা কিন্তু এবার একটা শক্তপোক্ত দল নিয়ে মাঠে নামতে চলেছে। আমরা কিন্তু বেশ কিছু বিদেশি সাইনিংয়েরও আভাস পাচ্ছি, কারা কারা আসলে খেলতে পারেন। সেখানে কিন্তু বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের নামও আছে। এখানে আমরা যদি বলি যে লাস্ট বিপিএলটাতে আমরা ফাহিম আশরাফকে দেখেছিলাম আসলে ফরচুন বরিশালের হয়ে খেলতে, তার সঙ্গেও কথা বলছে রংপুর রাইডার্স। এই বিষয়টা আসলে কিরকম লাগছে? না, আপনি বলছিলেন পাকিস্তানে অনেক প্লেয়ার রয়েছে, এর চেয়েও কিন্তু বড় নাম দাউদ মালান, তিনি কিন্তু বরিশালে খেলে থাকেন, তিনি কিন্তু এবার রংপুরে খেলবেন বলে শোনা যাচ্ছে। তারপরে খুজিল শাহর কথা বললেন, ফাহিম আশরাফের কথা বললেন, আকিব জাভেদ রয়েছে, এবং ওয়েস্ট ইন্ডিজের একজন বড় প্লেয়ার রয়েছেন, তিনি হচ্ছে কাইল মায়ার্স, তিনিও কিন্তু বরিশালে হয়ে খেলেছিলেন। কিন্তু এবার যেহেতু বরিশাল ফ্র্যাঞ্চাইজিটা নেই, একদম ফাঁকা মাঠে গোল দিচ্ছে রংপুর রাইডার্স। এবং বরিশালকেই কিন্তু আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরতে পারি যে বাংলাদেশের বিপিএলের যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে, টপ ফ্র্যাঞ্চাইজির মধ্যে তারা দুইটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে। সেখানে যেহেতু বরিশাল নেই, সেক্ষেত্রে রংপুর রাইডার্স সেই দলের আসলে কি প্লেয়ারদের কিন্তু আসলে দলে ফেরানোর চেষ্টায় চালাচ্ছেন। এবং তারাও কিন্তু আসলে জানেন যে তুলনামূলকভাবে এই ফ্র্যাঞ্চাইজিটাই অন্যান্য যেসব ফ্র্যাঞ্চাইজি তাদের চেয়ে বেটার পারফর্ম করে আসছে। আপনি শিরোপার কথা বলছিলেন, শিরোপা যদি নাও জিততে পারে, তারা কিন্তু খুবই প্রফেশনাল ওয়েতে আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো চালায়। সেই ক্ষেত্রে কিন্তু একবার তারা গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে, এটা আসলে তাদের সাকসেসই বলা চলে। এখন সেই হিসেব করলে আপনি যখন এই প্লেয়ারগুলোর সাথে আসলে কন্ট্যাক্ট করা হয়, তারা কিন্তু যখন যাচাই বাছাই করবে, তারা কিন্তু রংপুরকে আসলে ইজিলি চুজ করতে পারে। এছাড়া ঢাকা ক্যাপিটালসের কিন্তু এটা সেকেন্ড সিজন, সেই ক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসও কিন্তু আসলে সেই দৌড়ে এগিয়ে থাকবে যে আপনি যদি কোনো প্লেয়ারকে আসলে অ্যাপ্রোচ করেন, তারা হয়তো চিন্তা করবে যে না, গতবারও তারা খেলেছে, এবার যেহেতু আছে তাদের দলও যেতে পারে। এর বাকি যেই ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে, তারা কিন্তু এবার নতুন মালিকানায় এসেছে। সো তাদের পিক করাটা বা তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে তারা মোটামুটি প্লেয়ার কিন্তু নিচ্ছে, এমন না যে নিচ্ছে না। নতুন দলগুলোর মধ্যে এবার কিন্তু বেশ মুনশিয়ানা দেখিয়েছে সিলেট টাইটান্স। তারা কিন্তু কোচিং স্টাফে বেশ কয়েকজন মানে তারকাই বলা চলে। ইমরুল কায়েসকে তারা আসলে ইনক্লুশন করেছে। এর আগে কোচিং করাননি বিপিএলে কোথাও, তিনি বিপিএলের শিরোপাজয়ী ক্যাপ্টেন ছিলেন, টানা 2বারও আসলে শিরোপা জিতেছিল ইমরুল কায়েসের দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তিনি আসলে কোচিংয়ে যোগ দিচ্ছেন, দলটার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তাছাড়া কিন্তু সিলেটের হয়ে পেস বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন সৈয়দ রাসেল, তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে বেশ কিছুদিন লম্বা একটা সময় মাশরাফি যেই সময়টাতে ক্যাপ্টেন ছিলেন, সেই সময়টা থেকে কিন্তু পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছিলেন। মানে বাংলাদেশি প্লেয়ারদের, বাংলাদেশি এক্স ক্রিকেটার যারা আছেন, তাদেরকে আসলে ম্যানেজমেন্ট কোচিং স্টাফে ইনক্লুশন করাটা কীরকম দেখছেন? না, যে সিলেট টাইটান্সের কথা বলছেন, এর আগে কিন্তু তারা 2জন প্লেয়ারকেও আসলে নিয়ে নিয়েছে, মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। এই 2জন প্লেয়ারকে ইনক্লুশন কিন্তু তারা আগে করেছে, এখন কোচিং স্টাফটাও তারা আসলে গুছিয়ে নিচ্ছে। ইমরুল কায়েস আগে কখনো
কোচিং করাননি বা বিপিএল তবে তো তার করেননি। লেভেল 2 লেভেল 3 কোচিং এর একটা অভিজ্ঞতা আছে। সো এই বিপিএলটা আসলে তার জন্য খুবই মানে একটা অপরচুনিটি যে দেশীয় কোচ হিসেবে শুরু করাটা, বা এই যে মোহাম্মদ আশরাফুলকে কিন্তু আমরা দেখছি যে তিনি রংপুর রাইডার্সের সাথে যোগ দিয়েছিলেন, এখন কিন্তু তিনি ন্যাশনাল টিমের কোচ হয়ে গিয়েছেন। সো সেভাবেই সেই পথ ধরে যদি ইমরুল কায়েসও বিপিএল দিয়ে শুরু করতে পারেন তার কোচিং ক্যারিয়ার, সেটা কিন্তু তার জন্য ভালো। এবং নতুন যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে তাদের সাথে অনেকটাই কিন্তু আসলে যেই মালিকানা বা যেই নামে আসলে আছে তারা চাচ্ছে যে সেই অনুযায়ী আসলে প্লেয়ারগুলো নিতে। কারণ আপনি দেখবেন যে হান্নান সরকারের কিন্তু অলরেডি রাজশাহী বুক করে ফেলেছে। সো তারাও কিন্তু আসলে চেষ্টা করছে যে কিভাবে কোচিং স্টাফ সমৃদ্ধ করেও, কারণ আপনি যদি একটা বড় কোচ বা একটা পরিচিত মুখ আনতে পারেন, আপনার কিন্তু প্লেয়ারগুলোকেও সিলেক্ট করা ইজি হয়। কারণ না, আপনি দেখেন হান্নান সরকার এক সময় আন্ডার-19 টিমের কিন্তু নির্বাচক ছিলেন, তার সাথে কিন্তু আন্ডার-19 প্লেয়ারদের খুব ভালো একটা সম্পর্ক। যারা আসলে এখন ন্যাশনাল টিমে খেলছেন, আপনি তানজিম হাসান সাকিব থেকে তামিম থেকে শুরু করে শরীফুল ইসলাম, প্রত্যেকের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। এরকম একটা সম্পর্ক থাকলে কি হয়, যখন হান্নান সরকারের মতো একজন কোচ হবেন, এই জায়গায় কিন্তু ওই প্লেয়াররা একটা আস্থা পান যে এই টিমটাতে আসলে আমি খেলতে পারি। এরকম আমাদের একজন অভিভাবকের মতো একজন আসলে টিমটার সঙ্গে জড়িত আছেন। এখন এই জিনিসটা আসলে এই নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য একটু চ্যালেঞ্জিংই হয়, কিন্তু তারা যদি এভাবে আসলে কনভিন্স করে নিয়ে আসতে পারেন বড় বড় নাম বা বড় প্লেয়ার যারা এখন রিসেন্টলি বোর্ড ছেড়েছেন, বা এই যে ইমরুল কায়েস কিন্তু চাইলে এখনও খেলতে পারেন, কিন্তু তিনি খেলা থেকে বিরতি নিয়ে কোচিংয়ে চলে আসছেন। সো এই বিষয়গুলো তাদের জন্য। আর যারা পুরান ফ্র্যাঞ্চাইজ রয়েছে, যারা এই যে রংপুর রাইডার্স বা ঢাকা ক্যাপিটালস, তারা কিন্তু অলরেডি আসলে বড় বড় প্লেয়ারদের যারা অ্যাভেলেবল আছেন তারা কিন্তু তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। তবে আমার মনে হয় দেশি ক্রিকেটাররা, যেহেতু 5টা দল, এই জায়গায় দেশি ক্রিকেটারদের খুব বেশি কারাকারির সুযোগ নেই। আপনি আসলে বাংলাদেশের পাইপলাইনে যেসব ক্রিকেটার দেখছেন আশেপাশে, তারা সবাই আসলে দল পাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তবে এই খেলাটা হবে হলো মানে বিদেশি ক্রিকেটারদের, কারা ভালো ভালো মানের বিদেশি ক্রিকেটার দলে ফেরাতে পারবে, তারাই আসলে শক্ত একটা দল গড়তে পারবে। আমার দেশি প্লেয়ারদের কথা বলছে, দেশি প্লেয়ারদের মধ্যেও কিন্তু রিশাদ হোসেন একটা বড় নাম, কিন্তু তিনি কিন্তু আসলে বিপিএলটা খেলছেন না। আমরা কিন্তু গতকালকে জানতে পেরেছি যে তাইজুল ইসলামকে আসলে এসএ টি-20 দলটা থেকে আসলে তাকে বাদ দিয়ে কেন উইলিয়ামসে নেওয়া হয়েছে। তাকে কিন্তু নিয়ে আগে কথা বলছিলাম যে তিনি হয়তো বিপিএল থাকবেন না। তিনি হয়তো টি-20 জন্য অত বড় নাম না, কিন্তু তবুও বিপিএল যেহেতু ঘরোয়া লিগ, সেক্ষেত্রে এই প্লেয়ারগুলোর নাম কিন্তু থাকাটা মানে বড় ব্যাপার। আমরা কিন্তু মুস্তাফিজকেও নাও দেখতে পারতাম, তিনি আসলে আইএলটিটি খেলার কথা ছিল দুবাই ক্যাপিটালসে, তবে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তারও খেলা হচ্ছে। এটা আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্যই ভালো যে দেশে একজন সুপারস্টার ক্রিকেটার আসলে বিপিএল এর মধ্যে। সো সেই হিসেব করেই কিন্তু মুস্তাফিজকে আসলে দলে নিয়েছে প্রায়। এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি, কিন্তু আমরা মোটামুটি শিওর যে তিনি রংপুরের হয়েই খেলছেন। সো এই নামগুলো আসলে এখন পর্যন্ত সবচেয়ে বড় নাম। আমরা হয়তো রাতে আরও কয়েকটা নামও হয়তো কনফার্ম হয়ে যাব, কিন্তু এখন আমরা যখন ভিডিও করছি তখন পর্যন্ত এই নামগুলো আসলে সবচেয়ে বড় নাম। আর যদি কোনো নাম যদি আমরা পাই, কোনো টিম নিউজ পাই, আমাদের সহকর্মী মমিনুল ইসলাম তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে আবার কিন্তু কথা বলবেন। ধন্যবাদ সাদমান আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।